ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি আবার চলে এসেছি তোমাদের সামনে ভৌতবিজ্ঞান নিয়ে। আমরা প্রথম চ্যাপ্টারটা ইতিমধ্যে শেষ করে ফেলেছি। যেহেতু ফার্স্ট ইউনিট টেস্টটা হয়ে গেছে, তার জন্য আমরা ফার্স্ট ইউনিট টেস্টের মাঝখানের দুটো তিনটে চ্যাপ্টার আমি ছেড়ে দিয়ে পরের চ্যাপ্টার, ছোট্ট চ্যাপ্টার তাপ সংক্রান্ত ঘটনাবলী, এই চ্যাপ্টারটা আজকে শুরু করব। তাহলে আমি প্রথম দিনই তোমাদের বলেছি, নাম্বার ঠিক মতো পেতে গেলে আগে ফলো করতে হবে একটা চ্যাপ্টার থেকে পরীক্ষায় কত নাম্বার আসছে। তাহলে চলো আগে দেখে নিই এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় কত নাম্বার আসছে। দেখো আমি এখানে লিখেছি একটা মাত্র এমসিকিউ আসবে এই চ্যাপ্টার থেকে, একটা ভিএসকিউ আসবে, মানে এক নম্বরে একটা কোশ্চেন তোমাদের লিখতে হবে, আর একটা এলএ আসবে। এই এলএটা হচ্ছে তোমাদের পরীক্ষায় যে 3 নম্বরের কোশ্চেনগুলো থাকবে, সেটা হচ্ছে লার্জ অ্যান্সার টাইপ কোশ্চেন এলএ। এখান থেকে একটা 3 নম্বরের কোশ্চেন আসবে। তাহলে তোমাদের এই চ্যাপ্টার থেকে কোশ্চেন অ্যাটেম্প করতে হবে 3টে, তার জন্য তোমরা মার্কস পেয়ে যাবে 5। তাহলে চলো কিভাবে আমরা এই 5 নাম্বারটা নিজেদের গ্রিপে আনবো এবং মাধ্যমিক পরীক্ষায় 5-এ 5 পাবো, সেটা আজকে আমরা দেখে নিই। আশা করছি আজকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, সেইভাবেই আমরা শুরু করি। চলো তাহলে দেখে নেওয়া যাক তাপীয় সংক্রান্ত ঘটনাবলী। তাপীয় সংক্রান্ত ঘটনাবলী বলতে তাপটা থেকেই যায়, তাপ ছাড়া তাপীয় সংক্রান্ত কোনো কিছুই হবে না। ফলে তাপীয় প্রসারণ, প্রথমেই চলে আসছি তাপীয় প্রসারণ। তা তাপীয় প্রসারণটা কি? কোনো বস্তুকে তাপ দিলে বা উত্তপ্ত করলে যদি তার মাত্রা বৃদ্ধি পায়, তাহলেই সেটা হচ্ছে তাপীয় প্রসারণ। এই তাপীয় প্রসারণ 3 রকম, একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, একটা ক্ষেত্র প্রসারণ, আর একটা হচ্ছে আয়তন প্রসারণ। তাহলে কোনো বস্তুকে যদি তুমি তাপ দাও, তা সে যদি একই দিকে বৃদ্ধি পায়, তাহলে সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। ঠিক তেমনি যদি দুটো দিকে বৃদ্ধি পায়, তাহলে সেটা ক্ষেত্র প্রসারণ। আর যদি 3 দিকেই বৃদ্ধি পায়, তাহলে হয়ে যাচ্ছে সেটা আয়তন প্রসারণ। আর এই 3টে প্রসারণই একমাত্র দেখা যায় কঠিনের ক্ষেত্রে, আর গ্যাস এবং তরলের ক্ষেত্রে শুধু আয়তন প্রসারণটা দেখা যায়। ঠিক আছে, তাহলে 3 রকম প্রসারণ দেখে নাও: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ। এবার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কী জিনিস? তাহলে কোনো প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো বস্তুর একক দৈর্ঘ্যের বৃদ্ধি, তাহলে প্রতি একক উষ্ণতায় কোনো বস্তুর একক দৈর্ঘ্যের দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে। ঠিক আছে, এইটা কিন্তু মনে রাখবা, প্রতি একক আর একক দৈর্ঘ্য যত পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে তাকে আমরা বলছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, আর এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বুঝতে পারলে আশা করি। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলবো? প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্র প্রসারিত হচ্ছে তাকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলবো। আয়তনটা তাহলে কি বলবো? ঠিক দৈর্ঘ্য ক্ষেত্র যেখানে বসালাম সেখানে আমরা আয়তনটা বসিয়ে দেবো। তাহলে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো বস্তুর প্রতি একক আয়তনে যতটা পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকে আমরা বলবো আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, আর এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এই 3টে জিনিস নির্ভর করে দুটো জিনিসের উপরে। যেমন এক হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, আর 2 হচ্ছে উষ্ণতা বৃদ্ধির সাথে সমানুপাতিক। তাহলে উষ্ণতার যে বৃদ্ধিটা হচ্ছে সেইটা সাথে আর হচ্ছে প্রাথমিক যে দৈর্ঘ্যটা থাকছে তার সাথে সমানুপাতিক হবে। তাহলে দেখে নেওয়া যাক। চলো ধরি যে T1 উষ্ণতায় কোনো বস্তুর দৈর্ঘ্য হচ্ছে L1, আর T2 উষ্ণতায় কোনো বস্তুর দৈর্ঘ্য হচ্ছে L2। এখানে T2টা T1-এর থেকে বড়। ঠিক আছে, তাহলে এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, মানে প্রসারণ গুণাঙ্ক না, দৈর্ঘ্য প্রসারণ কতটা হচ্ছে? তাহলে উষ্ণতা বৃদ্ধি হয়ে L2 হয়েছে, আর প্রথমে L1 ছিল, তাহলে দৈর্ঘ্য প্রসারণ হয়েছে L2 - L1। ঠিক আছে, আর উষ্ণতা বৃদ্ধি কতটা হয়েছে? T2 অন্তিম উষ্ণতা আর প্রাথমিক উষ্ণতা T1। তাহলে এই দুটো অন্তিম থেকে প্রাথমিক বাদ দিলে আমরা কতটা বৃদ্ধি পেয়েছে সেটা পেয়ে যাব। ঠিক এখানেও দৈর্ঘ্য প্রসারণ কতটা হয়েছে? প্রাথমিক অন্তিম থেকে প্রাথমিকটা বাদ দিলে আমরা দৈর্ঘ্য প্রসারণটা পেয়ে যাব। তাহলে এখান থেকে সমীকরণ আমরা কি পাচ্ছি? এইটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। তাহলে কি বলেছি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা প্রাথমিক দৈর্ঘ্য আর উষ্ণতার বৃদ্ধির সমানুপাতিক। ঠিক আছে, তাহলে এই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, সেটা চলে এলো প্রাথমিক দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক।
আর এইখানে হচ্ছে এই দেখো আবার দৈর্ঘ্য প্রসারণ, সেটি উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা দুটো সমীকরণ পেলাম, এই দুটো সমীকরণ থেকে আমরা এইখানে এইটা পাচ্ছি, L2 মাইনাস L1 সমান ভ্যারিয়াস L1 T2 মাইনাস T1। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই অঙ্কে ভেদ করবে বা অনেকেই করে ফেলেছো, তা ভেদে তোমরা বুঝতেই পারবে। তাহলে এই ভ্যারিয়াস চিহ্নটা তুলে আমি এখানে সমান সমান নিয়ে এলাম, আর এই সমান সমানের জন্য আমি এখানে একটা আলফা নিয়ে এলাম। ঠিক আছে, এই আলফাটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা আমরা ডিনোট করব আলফা দিয়ে। তাহলে L2 মাইনাস L1 ইজ ইকুয়াল টু আলফা L1 T2 মাইনাস T1। তাহলে দেখে নাও এখানে আলফাটা কি দাঁড়াচ্ছে, এই আলফা, তাহলে এইটা এর নিচে আসবে, তাহলে L2 মাইনাস L1 আর L1 T2 মাইনাস T1, এই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক এখানে যদি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলি তেমন একই রকম হবে। তাহলে T1 উষ্ণতায় কোনো বস্তুর ক্ষেত্রফল হবে, এখানে ধরো ক্ষেত্রফল তো এরিয়া এ দিয়ে ডিনোট করছি A1, আর T2 উষ্ণতায় ক্ষেত্রফল হবে A2। এখানে সেম কন্ডিশন, T2 T1 এর থেকে বড়, তাহলে ক্ষেত্র প্রসারণটা কী হবে A2 মাইনাস A1, আর উষ্ণতা বৃদ্ধিটা তোমরা সকলেই সেমই থাকবে T2 মাইনাস T1। তাহলে এইখানে চলে আসবে A2 মাইনাস A1 ভ্যারিয়াস A1, আর এখানে A2 মাইনাস A1 ভ্যারিয়াস T2 মাইনাস T1, এখানে সেমই থাকবে, শুধু এইখানে L এর জায়গায় A হয়ে যাবে, আর এই আলফাটা চেঞ্জ হয়ে যাবে বিটা। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কটা আমরা ডিনোট করছি বিটা দিয়ে। ঠিক যদি আবার আয়তন প্রসারণ গুণাঙ্কে চলে আসি, তাহলে এই এলটাই আমরা পাল্টে যদি বলি আয়তন মানে ইংলিশে ভলিউম, যদি ভি ধরে থাকি, তাহলে সমস্ত সমীকরণ এখানে যা করেছি সব সেম থাকবে, শুধু এই জায়গায় আলফার জায়গায় চলে আসবে গামা। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ডিনোট করব আলফা দিয়ে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ডিনোট করব বিটা দিয়ে, আর আয়তন প্রসারণ গুণাঙ্ক ডিনোট করব গামা দিয়ে। আর এই তিনটের মধ্যেই একটা সম্পর্ক আছে, যেটা আমি আগে বোর্ডে লিখে রাখিনি, সেটা এখন লিখে রাখবো যাতে তোমাদের বুঝতে সুবিধা, তাই সেটা বলে দিই। সকলেই দেখতে পাচ্ছ যে আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, গামা আয়তন প্রসারণ গুণাঙ্ক, আর এদের মধ্যে সম্পর্ক হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 গামা বাই 3। ঠিক আছে, এই হচ্ছে এই তিনটের মধ্যে সম্পর্ক। তাহলে এইগুলো গেল, তাহলে এর এককটা কি হতে পারে? তোমরা 9-এ মাত্রা পড়েছো, কিভাবে একক বিহীন রাশি আমরা পাই, বা একক কি হয়, বা তার মাত্রা থেকে কিভাবে আমরা একক নির্ণয় করি, এগুলো তোমরাই 9-এ পড়ে এসেছো। ঠিক আছে, ঠিক তেমনই আমরা দৈর্ঘ্য প্রসারণ বা আয়তন প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের এককটা দেখে নিই। তাহলে ক্ষেত্র প্রসারণ যদি ধরো এখানে এইটা দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে, আর এটা প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে, তাহলে দৈর্ঘ্য প্রসারণ, এটা দৈর্ঘ্য প্রসারণ, তাহলে এটা দৈর্ঘ্য প্রসারণ মানে দৈর্ঘ্যের একক, আর এইটা প্রাথমিক দৈর্ঘ্য তার মানে দৈর্ঘ্যের একক, আর এইখানে উষ্ণতা, তাহলে এটা উষ্ণতার একক হচ্ছে। এই দেখো লিখেছি দৈর্ঘ্যের একক, নিচে উষ্ণতার একক, আর দৈর্ঘ্যের এককের গুণফল। তাহলে দৈর্ঘ্যের একক আর দৈর্ঘ্যের একক কেটে যাচ্ছে, ফলে উষ্ণতার এককটা পড়ে থাকছে। তোমরা সবাই জানো উষ্ণতার একক ডিগ্রি সেন্টিগ্রেড বা কেলভিন। তাহলে 1/ডিগ্রি সেন্টিগ্রেড বা 1/কেলভিন থাকলে সেটা ইনভার্সে চলে আসছে, তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা কেলভিন ইনভার্স, এটাকে আমরা প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বা প্রতি কেলভিন বলে থাকবো। এই আর একটা জিনিস যেটা এখানে আমি কালো কালি দিয়ে লিখে রেখেছি, এটা সম্পর্কে তোমাদের বলা হয়নি, এটা হচ্ছে ইনভার্স। এটা একটা কঠিন পদার্থ, কঠিন ধাতু, যেটা তাপীয় প্রসারণ হয় না, এর দৈর্ঘ্য ক্ষেত্র আয়তন কোনোভাবে প্রসারিত হয় না, এটা হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে, তাহলে তোমরা বোর্ডটা দেখে নাও, পরবর্তীটা আবার শুরু করছি।
চলো তাহলে দেখে নি পরবর্তী তরল আর গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কটা। ঠিক আছে, তাহলে তরলের তাপীয় প্রসারণটা দুভাবে হয়, একটা হচ্ছে আপাত প্রসারণ ও একটা হচ্ছে প্রকৃত প্রসারণ। তাহলে আপাত প্রসারণটা হচ্ছে তরলটা যে পরিমাণ বৃদ্ধি পায় সেটাই হচ্ছে আপাত প্রসারণ। এবার তরল তো কোনো পাত্রের মধ্যে রাখতে হয়, তরল তো এমনি এমনি থাকতে পারবে না, ফলে তা এমনি হাওয়ায় তো তরলকে রেখে তাপ দিতে পারবো না, তাই তরলটাকে আমাদের কোনো পাত্রে রাখতে হবে। সেই পাত্রের প্রসারণটা যখন আপাত প্রসারণের সাথে অ্যাড হবে তখন তার প্রকৃত প্রসারণটা আমরা নির্ধারণ করতে পারবো। তাহলে তরলের আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ, কোনো পাত্রের মধ্যে তরল রাখলে সেই তরলটা উত্তপ্ত করার ফলে যে প্রসারণটা হয় সেটা পাত্র আর তরলের উভয়েরই হয়। এবার তার থেকে পাত্রের প্রসারণটা বাদ দিলে আমরা তরল কতটুকু প্রসারিত হয়েছে সেইটা পাবো, সেটাই হচ্ছে তরলের আপাত প্রসারণ। আর পাত্রের প্রসারণটাও যখন যোগ করে দেবো তখন আমাদের এটা হবে প্রকৃত প্রসারণ। এখানে একটা জিনিস বলে রাখি, ব্যতিক্রম হচ্ছে জল। জল 0 ডিগ্রি উষ্ণতা থেকে 4 ডিগ্রি উষ্ণতা পর্যন্ত যত করবে জলের আয়তন সংকুচিত হতে থাকে। সচরাচর কি হয়, তাপ দিলে আয়তন বাড়ে, কিন্তু এখানে জলের ক্ষেত্রে তা হচ্ছে না। জলের ক্ষেত্রে ঠিক ওইটুকু সময় 0 থেকে 4 ডিগ্রিতে কোনো উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়তন কমে যাচ্ছে বরঞ্চ, ফলে ওই 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি। ঠিক আছে, আর একটা জিনিস এইটা মাথায় রাখতে হবে, সমান আয়তনের বিভিন্ন তরলের প্রসারণ ভিন্ন। ঠিক আছে, তরলের থেকে এইটুকুই, এর থেকে বেশি কিছু নেই, ওই সেম জিনিস। তারপরে চলে আসছি আমরা গ্যাসেও তেমন কিছু নেই। গ্যাসে শুধু তোমাদের এই সূত্রটা মনে রাখতে হবে। আমি যেহেতু আগের চ্যাপ্টারটা তোমাদেরকে করাইনি এখনো, পরে আবার করাবো, আগে এই ইউনিট টেস্টটা কিছুটা কভার করিনি, সেই জন্য এই চার্লসের সূত্রটা এখানে লিখিয়ে দিয়েছি। দেখো একটু পড়ে নাও। স্থির চাপের নির্দিষ্ট ভরের, চাপ স্থির, ভরও স্থির, কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সি উষ্ণতায় বৃদ্ধি বা হ্রাসে গ্যাসের 0 ডিগ্রি সি উষ্ণতায় আয়তনের 273 বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে চাপ স্থির, ভর স্থির, এরকম কোনো বস্তু মানে গ্যাসকে যখন আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করব, তখন 0 ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসের যে আয়তন থাকবে সেই আয়তনের 1/273 বৃদ্ধি কিংবা হ্রাস পাবে, এটাই। আর গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে, আমরা গামা দিয়ে ডিনোট করি, এটা 1/273। এর অ্যাপ্রক্সিমেট মান হচ্ছে 3.7 × 10⁻³ ডিগ্রি সেন্টিগ্রেড কেলভিন। এইটুকুই। বাকি অংশটা আমরা আবার দেখে নিচ্ছি, তাপের পরিবাহিতাটা আমরা এবার দেখে নেব। চলো তাহলে দেখে নিই এই চ্যাপ্টারের পরবর্তী এবং শেষ অংশ। এইটুকু পড়লে এই চ্যাপ্টার শেষ, আমাদের 5 নম্বর হাতের মুঠোয়। চলো শুরু করা যাক। তাহলে কি আছে এখানে, তাপের পরিবাহিতা। তাহলে কোনো বস্তুর মধ্যে যদি তাপের পার্থক্য থাকে তখনই তো তাদের মধ্যে তাপের পরিবাহী সম্ভব। ভাবো একটা উষ্ণ বস্তু, এর পাশে একটা শীতল বস্তু রাখলে উষ্ণ বস্তু থেকে তাপ আস্তে আস্তে শীতল বস্তুর দিকে গিয়ে দুটো বস্তুর উষ্ণতা সমান হয়ে যাবে, ফলে তারপরে আর কোনো তাপ পরিবাহিত হবে না। ঠিক আছে, তাহলে এখানে একটা মোমবাতি ধরো, এই মোমবাতি এই লোহার দণ্ড, এখানে তাপ দিচ্ছি প্রথমে এই অংশটা গরম হবে, তারপরে আস্তে আস্তে লোহার যে ভিতরে অণুগুলো আছে সেগুলো একটা 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 গরম হতে 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 এই প্রান্ত পর্যন্ত চলে আসবে। একটা টাইমে পুরো এই দণ্ডটাই সেম তাপ হয়ে যাবে, তারপরে আর তাপ পরিবাহিত হবে। যেহেতু এখানে উষ্ণতা দিতেই থাকছে, উষ্ণতা বৃদ্ধি হচ্ছে, পুরো দণ্ডটার উষ্ণতাই বৃদ্ধি হবে, কিন্তু শুরুতে কিন্তু এখানে অতটা তাপ লাগবে না যতটা এখানে থাকবে। আস্তে 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 তাপের পরিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে এইটা উষ্ণ হবে। এইবার যদি ধরো এখানে একটা হাতল লাগাই কাঠের, তুমি হাতলটা এরামই ধরো, কাঠের যদি একটা হাতল লাগাই, তাহলে কিন্তু এইটা অতটা উত্তপ্ত হবে না যতটা এটা ততটা উত্তপ্ত হবে। ফলে বিভিন্ন বস্তুর তাপ পরিবাহিতার পরিমাণটা আলাদা আলাদা। তাহলে কি কি বিষয়ের উপর নির্ভর করলে তাপ পরিবাহিত হয় সেটা আমরা দেখে নিই। তাহলে সবার প্রথম হচ্ছে দুটি প্রান্তের উষ্ণতার পার্থক্য, এর উপরে ডিপেন্ড করে তাপটা কতটা তাড়াতাড়ি যাবে, এইটা ডিপেন্ড করে দুটি প্রান্তের উষ্ণতার পার্থক্য। এখানে আমি টিসি আর টিডি দিয়ে ডিনোট করেছি, এখানে টিসিটা টিডির তুলনায় বড়। ঠিক আছে, আর কিসের উপর নির্ভর করে, ক্ষেত্রফলের উপর। এই পাতের ক্ষেত্রফল যত বেশি হবে তাপ তত দ্রুত যাবে, কিন্তু দৈর্ঘ্যের সাথে ব্যস্ত সম্পর্ক।
মানে যত এই ধরো এটা এখান থেকে তাপ দিচ্ছি এইদিকে চলে যাচ্ছে, কিন্তু এটা যদি এত বড় হয় তাপটা যেতে সময় লাগবে, ফলে দৈর্ঘ্য যত কম হবে তাপ পরিবাহিত তত তাড়াতাড়ি হবে। ঠিক আছে, এই গেল। তাহলে এখানে এটা হিট, এটা এইখান থেকে এই তিনটে থেকে আমরা এই সমীকরণে যেতে পারি। তাই এখানে একেবারে ভ্যারিয়াসটা আমি তুলে দিচ্ছি, কেটাকে আমরা বলি পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, তাহলে এইচ ইজ ইকুয়াল টু সমান সমান এইচ ইজ ইকুয়াল টু কে ইন্টু এ ইন্টু টিসি মাইনাস টিডি বাই এল। তাহলে কেটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, এই হচ্ছে। আর হীরের তাপ পরিবাহিতা সব থেকে বেশি, হীরে অধাতু হলেও এর তাপ পরিবাহিতা বেশি, কিন্তু হীরের তড়িতের জন্য হীরে কুপরিবাহী। ঠিক আছে, তাহলে দেখে নি তাপ পরিবাহিতাঙ্কটা তাহলে কি? তাহলে একক বেধ বিশিষ্ট, একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পাতের দুই প্রান্তের মধ্যে উষ্ণতার 1 ডিগ্রি পার্থক্য থাকলে উষ্ণ স্থান থেকে শীতল স্থানে 1 সেকেন্ডে যতটা তাপ পরিবাহিত হবে তাকেই বলবো আমরা তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে ধরো এই একটা লোহার দণ্ড, এটা একক দৈর্ঘ্যের আছে, একক ক্ষেত্রফল বিশিষ্ট অংশে। ঠিক আছে, দুটি মানে প্রান্তের মধ্যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার যদি পার্থক্য ঘটে, তাহলে এর উষ্ণ প্রান্ত থেকে এর শীতল প্রান্তের দিকে তাপ আস্তে 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 পরিবাহিত হবে। এই 1 সেকেন্ডে যতটা পরিবাহিত হবে সেটাকেই ওই বস্তুর পরিবাহিতাঙ্ক বলবো। আর পরিবাহিতাঙ্কের একক কি? জুল, সেকেন্ড ইনভার্স, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। ঠিক আছে, আর এই জুল, সেকেন্ড ইনভার্সটাকে আমরা বলতে পারি ওয়াট, তাই আর একটা একক ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। ঠিক আছে, তাপ প্রবাহ মাত্রাটা ডিপেন্ড করে উষ্ণতার পার্থক্য আর তাপীয় রোধের উপরে। এই রোধটা কি? তড়িতের ক্ষেত্রে রোধ আছে যেমন, তাপের ক্ষেত্রেও রোধ আছে। তাহলে কোনো বস্তুর মধ্যে দিয়ে যখন তাপ প্রবাহিত হয়, যখন বাধা প্রাপ্ত হয়, সেটাই হচ্ছে তাপের রোধ। তাপ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা পুরো সিমিলার। আমি এখন তাপ প্রবাহ মাত্রাটা পড়াচ্ছি, কিন্তু তোমাদের যদি তাপ প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহ মাত্রার মধ্যে তুলনা দেয়, তাহলে তোমরা বলতেই পারো এই সেম জিনিসগুলো। ঠিক আছে, তেমন রোধও সেম। ঠিক আছে, যদি এই কে এর জায়গায় আমি একটা মিউ লিখি, তাহলেই কিন্তু ওটা হয়ে যাবে তোমাদের মানে রোধ। ঠিক আছে, তাহলে এই রোধ দেখো, আর এইচটা রোধ, এই রোধটা কি করে হচ্ছে? এল বাই কে এ। এল হচ্ছে দৈর্ঘ্য, ক্ষেত্রফল আর তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে দৈর্ঘ্যের সাথে এ সমানুপাতিক, আর ক্ষেত্রফল আর তাপ পরিবাহিতাঙ্কের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে। তাহলে বন্ধুরা, এই হচ্ছে চ্যাপ্টার শেষ। এখান থেকে আমরা 5 নম্বর পাবো, একটা 3 নম্বরে কোশ্চেন থাকবে। এই 3 নম্বর কোশ্চেনের মধ্যে তোমরা মানে কোশ্চেন এরকম হতেই পারে, তোমাকে বললো দেখা গেল তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, এর একক কি, কিংবা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, আয়তন প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তিনটে দিয়ে বললো কোনটার কার বেশি, এর সম্পর্কটা কি আছে। ঠিক আছে, তরলের আপাত প্রসারণ প্রকৃত প্রসারণের সংজ্ঞা দিয়ে বিষয়টা বুঝিয়ে দিতে বললো। এছাড়া এর বাইরে কিছু আসবে না, এটাই এই চ্যাপ্টার। আর এই তাপ পরিবাহিতা আর তাপ পরিবাহিতাঙ্ক এইটা খুবই ইম্পর্টেন্ট। এইটা একটুখানি এই চ্যাপ্টার থেকে ভালো করে দেখতে হবে, বড় প্রশ্ন এলে এই জায়গা থেকেই আসবে। আর সংজ্ঞাগুলো পড়বে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। একটা সংজ্ঞা পড়লে সবকটা সংজ্ঞা তুমি লিখতে পারবে। ঠিক আছে, আর চার্লসের সূত্রটা এখানে বলেছি ঠিকই, কিন্তু চার্লসের সূত্রটা বলার কারণ হচ্ছে শুধু গ্যাসের কতটা মানে ওই একের যে 273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায় সেইটা বলার জন্য এখানে চার্লসের সূত্রটা। কিন্তু চার্লসের সূত্রটা তোমাদের পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। সেই গ্যাসের চ্যাপ্টারটা আমি এখনো তোমাদের পড়াইনি, পরবর্তীতে পড়াবো। সেখানে চার্লসের সূত্রের একটা বিস্তার বিবরণ ব্যাখ্যা তোমাদেরকে দেব। তাহলে আজ এই পর্যন্তই। আশা করছি আমাদের সাথে যুক্ত থেকে তোমাদের ভালো লাগছে, পড়াশোনাটা নিশ্চয়ই মন দিয়ে করছো, আরো মন দিয়ে করতে হবে। আর সেই পড়াশোনাটা যাতে আরো ভালো হয়, সেই জন্য আমরা লেসন প্ল্যানার তোমাদের সঙ্গে সর্বদা রয়েছি। তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আপামর চেষ্টা করছি, সমস্ত শিক্ষকরা তোমাদেরকে ভালোভাবে পড়ানোর চেষ্টা করছে। তাহলে আজ এইটুকুই, তোমরাও পড়াশোনা করো, আর আমরাও তোমাদেরকে পড়ানোর জন্য নিজেরা, তোমাদেরকে আরো ভালো করে প্রস্তুত করার জন্য নিজেরা তৈরি হই, এটাই আমাদের লক্ষ্য। তাহলে আজকের মতো থ্যাংক ইউ, আবার পরের ভিডিওতে দেখা হবে।